এটা কি ভিডিও করব? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো আছে। এই বৃষ্টিতে সবাই বাড়ি বসে কী করছে আমাকে কিন্তু কমেন্ট করো। বৃষ্টিতে ছাড়ার নাম নেই। কালকে জাস্ট একটুখানি রোদ উঠেছিল। আজকে একটু রোদের মুখ দেখা গেছে সকাল থেকে। মানে ঠাকুর ঠাকুর ডাকছি যেন বৃষ্টি না, কারণ আর ভালো লাগছে না, কাদা স্যাঁতসেঁতে একদম। তো আজকে রোদ দিতেই না মা সমস্ত জামা কাপড়ের পাহাড় যা জমেছিল, মানে কয়েকদিন ধরে তো একটু রোদ দেয়নি, তো আজকে সমস্ত কিছু ছাদে মেলে এসেছে। ওগুলো এবার শুকালে গিয়ে নিয়ে আসবো। আর কালকে গেছিলাম সিলেদার্সে। তো কালকে কি শপিং করেছি না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করা নেই, সেগুলো সমস্ত শেয়ার করে দেবো। আর কালকে স্প্ল্যানেড গিয়েছিলাম তো হচ্ছে আমার জুতো কেনার জন্য, ওটা একটা কারণ। আর একটা কারণ হলো যে কাল হলো দাদার বার্থডে, মানে আগামীকাল 2 অগস্ট হলো দাদার বার্থডে। তো ওকে না আমি বার্থডেতে প্রত্যেক বছর সারপ্রাইজ দিই, মানে স্পেশাল ফিল করানোর চেষ্টা করি আমার যতটুকু, মানে হ্যাঁ আমার সাধ্য মতোকে চেষ্টা করি আমি স্পেশাল ফিল করানো। তো ওর জন্য আমি প্রত্যেক বছরই ওর পছন্দসই গিফট কিনি। তো এই বছর ও বলেছিল যে ওকে না, মানে গিফট হিসাবে না, বাট ও আমাকে কয়েকদিন ধরে বলছিল যে যেন ওকে আমি একটা পার্স গিফট করি, কারণ গিফট করা পার্স ওর মানে খুব ভালো হয় আর কি গিফট করলে। তো এই জন্যই ভাবলাম যে তাহলে একসাথে দুটো কাজই হয়ে যাবে। স্প্ল্যানেডে মানে সিলেবাসে গেলে পার্সটাও নেওয়া হয়ে যাবে আর আমার জুতোটাও নেওয়া হয়ে যাবে। কারণ আমি না কয়েকদিন ধরেই প্ল্যান করছি বন্ধুদের সাথেও যে স্প্ল্যানেড যাবো, অনেকদিন ধরে, কিন্তু যাওয়া হয়ে যাচ্ছে না। বাবুকে অ্যাকচুয়ালি বাড়িতে রেখে যেতে না আমার মানে ভালো লাগে না, একটু মন খারাপ হয়। আর ওকে নিয়ে যাওয়ার অপশন থাকে না, কারণ ওকে নিয়ে গেলে আমি কেনাকাটা সেভাবে করতে পারবো না। তো কালকে গেছি, ঝটপট গেছি, আর ঝটপট যা যা কেনার ছিল সেগুলো নিয়েই রেস্ট করে তাতেই চলে এসেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে ওর জন্য মানে কেমন দেখতে হয়েছে ফার্স্টটা, সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। আর হ্যাঁ, কালকে ব্লগ যেটা আসবে সেটা তো ভীষণ স্পেশাল হবে, কারণ দাদার বার্থডের জন্য কী কী প্ল্যান করেছে সেটা তোমাদেরকে। এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো নেব, তারপর একটু সন্ধেবেলার দিকে যাব দাদার জন্য কেকটা আনতে। তো দাদা বেরিয়ে মানে ওর জন্য এটা সারপ্রাইজ। তো ও বেরিয়ে গেলে বাড়ি থেকে, মানে ও আড্ডা দিতে বেরোয়, তো ও বেরিয়ে যায়, তারপর কিনতে যাব কেক। মা হ্যাঁ, তখন কেকটা আনতে যাব। কিন্তু এখন ডাউট ওটাই যে ও ঠিক কটার সময় কেক মানে কেক বলছি সরি, ও ঠিক কটার সময় বেরোবে। কারণ দাদা বেরোতে বেরোতে কখনো কখনো 7:30 8টাতেও বেরোয়, কখনো 9টাতেও। তো দেখা যাক কটায় বেরোয়। ও যেই বেরোবে তারপরে পরে আমি বেরিয়ে যাবো। এখন বাজে রাত 8টা, দাদা জাস্ট একটু আগে বেরিয়েছে আর আমি এখন দৌড়াচ্ছি। ও জাস্ট কেকটা নেবো আর আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। চলো এখন যাব হচ্ছে মিয়ামরে। ভীষণ কনফিউজ ছিলাম যে দুটো কেকের মধ্যে, একটা রেড ভেলভেট আর একটা হচ্ছে বাটারস্কচ। রেড ভেলভেট দাদার পছন্দের কেক, আর রেড ভেলভেট এর আগে মানে ওর বার্থডের জন্য নেওয়া হয়নি, চকলেট কেকই সববার নেওয়া হয়। তো চকলেট কেক আবার মা পাপা খুব একটা পছন্দ করে না, তাই ভাবলাম সবার যখন পছন্দ তাহলে রেড ভেলভেটটাই নিই নি। বাট চলো কেক তো নেওয়া হয়ে গেছে, এবার কেকটা নিয়ে বেরোই। আর মিয়ামর থেকে বেরিয়েই না এখানে একটা মানে সব বার্থডে ডেকোরেশনের সমস্ত জিনিস পাওয়া যায়, তো ভাবলাম একেবারে এখান থেকে নিয়ে নিই। দাদার জন্য বার্থডেতে খুব একটা সাজালে ও বলে যে আমি ছোট বাচ্চা নই, তো এত কিছু করিস না। কিন্তু আমার মনে হয় যার বার্থডে তাকে তো এই দিন স্পেশাল ফিল করানো উচিত, বলো। তো এখান থেকে বার্থডে, ওই হ্যাপি বার্থডে যে লেখাটা ওইটা নিয়েছি, আর স্পার্কেল, আর হচ্ছে একটুখানি বেলুন। কারণ এর আগে না মানে আমি কতগুলো বেলুন নিয়ে গেছিলাম যেগুলো বাড়িতেই আছে, তো ভাবলাম বেশ একটা নিয়ে লাভ নেই, তো এই কটাই নিই আর তাড়াতাড়ি বাড়ি যাই, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে। তো আমি ভিজেও যাব এখান থেকে। আমি প্রথমে না ছাতা নিয়েও বেরোইনি, আবার ওপরে গেছিলাম ছাতা নিতে, তো ছাতা নিয়ে এসে তারপরে চলে এসেছি। চলো এখান থেকে আমার যা যা দরকার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে।
এই ডেকোরেশনের দোকানের পাশেই না দেখো কি সুন্দর রাখিও চলে এসছে, মানে রাখি বিক্রি শুরু হয়ে গেছে। আর তো বেশি দিন বাকি নেই, তো রাখি কিন্তু তাড়াতাড়ি আসতে হবে একদিন। এই বৃষ্টিটা যদি একদিনও শান্তি দেয় জীবনে, মানে আমি যখন বেরিয়েছিলাম একটুও বৃষ্টি ছিল না, আবার ফোঁটা ফোঁটা করে বেশ ভালো মতোই বৃষ্টি হচ্ছে। 10 মিনিটের মধ্যে আমি কেক নিয়ে চলে এসেছি। চলো এখন উপরে গিয়ে দেখাচ্ছি। এখানে বার্থডে সমস্ত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। এখন হচ্ছে একটু ছোট্ট করে ডেকোরেশন করব, তো ভাবছি এই জায়গাটাতে লাগাবো। আমি যত জনের বার্থডে হয় প্রত্যেকবার ভাবি যে এই যে বার্থডে লেখাটা এটা একবার কিনতে হয়ে যাবে আর বারবার কিন্তু আমি কখনোই এটাকে রাখতে পারি না, কারণ একটা না একটা বছর হারিয়ে যায়। অনেকেই কিন্তু এই হ্যাপি বার্থডে লেখার চেষ্টা করে আমার দাদা না আজ অব্দি মানে বার্থডেতে ওর রাত 12টায় কেক কাটা হয়। আমি ফোন করেছি, এটাই হচ্ছে আমার 12টার সময়, কারণ কালকে তো আমার সন্ধ্যাবেলা ফ্রেন্ডের সাথে বেরিয়ে যাবে কফি খাওয়ার। সন্ধ্যাবেলা যে কেক কাটিং দিয়ে রাখা সেটা হবে না, সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে তাই জন্য বার্থডেতে না বেলুন ফোলাতে আমার খুব ভালো লাগে, এই জন্য বেলুন ফোলানোর কাজটা আমি নিজেই করি। আর এখানে বসেছি, কয়েকটাই বেলুন ছিল তো ভাবলাম তাড়াতাড়ি ফুলিয়ে নিই। আর ওর রাত 12টায় আমরা কেক কাটিং করছি, কারণ কালকে না ওর সন্ধেবেলা ওর ফ্রেন্ডদের সাথে থাকবে, বন্ধুদের সাথে যেরকম সেলিব্রেট করে, কারণ এখন তো বড় হয়ে গেছে, তো মানে বন্ধুদের সাথেই বেশি মজা হয় আর কি, ঘরের থেকেও বেশি। তো ঘরে দুপুরবেলায় ওর জন্য লাঞ্চের প্ল্যানিং আছে, আর রাত 12টায় আজকে কেক কাটিং করবো, আর সকালকে সন্ধ্যাবেলাটা ওর বন্ধুদের সাথে বেরোবে, ওদের মানে বাইরে আর কি প্ল্যান আছে। তো এখানে আমি কম্বিনেশন নিয়েছিলাম না ব্ল্যাক আর ইয়েলো, আমার মনে হলো যে খুব ভালো যাবে আর কি এটা। আচ্ছা চলো তাড়াতাড়ি বেলুনটা ফোলানোর পর তোমাদের দেখাচ্ছি যে আমি কীরকম সিম্পলভাবে সাজিয়েছি, তো তারপর তোমরাই বলো যে কেমন হয়েছে। বার্থডে যে সারপ্রাইজ ব্যাপারটা না, এই বিষয়টাই আমার ভীষণ ভালো লাগে, কারণ আমার মনে হয় যে কেউ আমাকে সারপ্রাইজ দেবে সেটা যেমন আমার খুব ভালো লাগে, আমার মনে হয় যে আমি কাউকে সারপ্রাইজ দেবো তারও এই জিনিসটা ভীষণ ভালো লাগবে। তো গিফটের প্ল্যানটা তো দাদাকে বলা হয়ে গেছে, মানে ও জানে আর কি যে ওকে কী দেওয়া হচ্ছে, তো ভাবলাম কেক কাটিংয়ের প্ল্যানটা সারপ্রাইজ থাকুক। আর ডেকোরেশন করে এই যে ব্যাপারটা, আমার মনে হয় জন্মদিনের দিন যে সারপ্রাইজটা দেয় আর কি, সেটা ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে আমাকেও যদি কেউ এরকম ঘর সাজিয়ে আর ডেকোরেশন করে কেক টেক রেখে সারপ্রাইজ দেয়, সেই জিনিসটা আমারও ভীষণ ভালো লাগে। তো এই বছর আমার বার্থডেতেও এটা আমার জন্য সারপ্রাইজই। ফাইনাল লুক কিছুটা এরকম। আমি যেটুখানি পেরেছি মানে একদম সিম্পলভাবে সাজিয়ে দিয়েছি। আসলে দেওয়ালগুলোতে না মানে ডাবল টেপ লাগানো যায় না কোয়ার্টারে, তো একদম আঠা সহ উঠে চলে আসে, এই জন্য আমার মনে হলো সিম্পলভাবে এটাই খুব ভালো যাবে। কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে জানিও, জানি ভীষণ সিম্পল এটা, তাও যাই হোক আমার কাছে এটাই মনে হচ্ছে ঠিক আছে। এই হলো দাদার কেক। দাদাকে সারপ্রাইজ দেওয়ার চক্করে না নিজেই শক হয়ে গেছি, দেখো কি হয়েছে অবস্থাটা। মানে আমি না সাজিয়ে পরে চলে গেছিলাম, 11:30টার দিকে আমি আর সাজানো হয়ে গেছিলো, তো আমি চলে গেছিলাম শুতে। তো দাদা ওই 12টার দিকে ঘর ঢুকেছে, আমি ভাবলাম চলো ও ভীষণ খুশি হয়ে যাবে সারপ্রাইজ দেখে। তো ও যখন ঘরে ঢুকলো সমস্ত বেলুন খুলে গেছিলো, হ্যাপি বার্থডে লেখা যেটা সেটাও খুলে পড়ে আছে। তো ওকে সারপ্রাইজ দেওয়াটা আমার মনে হলো যে আমি নিজেই শক হয়ে গেলাম, তো হাসছিল এটা দেখে। যাই হোক চলো এখন এটাকে একটু ঠিক করে নিই ছবি তোলার আগে।
এটা কি ভিডিও করবো না ছবি Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Dada. Happy birthday to you. যাও দাঁড়াও মা। পুরো ভিডিওটা হয়ে যাওয়ার পর গিয়ে লাস্টে আমি দেখতে পেলাম যে ভিডিওটাতে না মানে ওই ক্লিপটা আসেনি, দাদা যে কেক কাটিং করছে সেই মুহূর্তটাই নেই। তাই ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করব। তাছাড়া ভেবেছিলাম এটা দুটো পার্টে আমি শেয়ার করব, একটা হচ্ছে রাত 12টার সারপ্রাইজ আর একটা নেক্সট দিনের প্ল্যান। তো তারপর দেখলাম এটা তো ভিডিওই আসেনি, তো তাই তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতে পারলাম না। তাই ভাবলাম এই ভিডিওটাকেই কন্টিনিউ করি কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজ হলো 2 আগস্ট আর আজ হলো দাদার বার্থডে। কাল রাত 12টায় ওর কেক কাটিং আমরা করে দিয়েছি, মানে যেটা সারপ্রাইজ আর কি প্ল্যান ছিল ওর জন্য। তো ও সারপ্রাইজও হয়েছে আর ভীষণ খুশি হয়েছে, কারণ রাত 12টায় না আমাদের ঘরে খুব একটা কেক কাটিং হয় না। এই বছর আমার বার্থডেতেও হয়েছিল আর দাদার বার্থডেতেও করেছি। বিকাশের বার্থডেতেও আমি রাত 12টাতেই ওর কেক কাটিং করাই, বাট দাদারটা মানে করা হয়ে ওঠে না, কারণ ও অনেকটা লেটে বাড়িতে আসে আর বন্ধুদের সাথে থাকে, তো সেরকমভাবে করা হয় না। তো এই বছর ওর কেক কাটিং করিয়েছি। ও ঠিক 12টা 7-8 বাড়ি ঢুকেছে আর তারপরে ওর কেক কাটিং করিয়ে দিয়েছি। আর আজ সকাল থেকে তো প্ল্যান ছিল, যেহেতু ও হলো একদম বিরিয়ানি লাভার, তো ওর জন্য বিরিয়ানি বানানোর, মানে ওর বাড়িতে আমি প্রত্যেক বছর ওকে বিরিয়ানি বানিয়ে খাওয়াই। বিভিন্ন স্টাইলের বিরিয়ানি, মানে কলকাতা বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, চিকেন 65 বিরিয়ানি, যেগুলো আমি করেছি। তো এই বছরে যেরকম প্ল্যান ছিল বিরিয়ানি বানানোর, কিন্তু তারপর ও বললো যে না, ওর রাতে বন্ধুদের সাথে বিরিয়ানি মানে খাওয়ার প্ল্যান আছে, তো বিরিয়ানি পার্টি ওদের আছে আজকে। তাই জন্য বললো এইবেলা আর বিরিয়ানি খাবো না, প্লেন ভাত খাবে। তো দেখা যাক এখন ওর পছন্দের আর কি করা যায়। চলো আজকে দিনটা স্টার্ট করি, আর কি হচ্ছে না হচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু প্লেন ভাত হচ্ছে তাই জন্য ভাবলাম যে ওর ঝুড়ি আলু ভাজা ভীষণ পছন্দের, তো এই জন্য আমি ওখানে আলুটাকে মানে ওই চিপসের মতো কাটতে বসে পড়েছি। আর ওকে জিজ্ঞেস করেছিলাম যে কী খাবে, তো ও বললো ইলিশ মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই সমস্ত কিছুই হচ্ছে। চলো পুরো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি এখন। দুপুরবেলায় স্পেশাল মেনু রেডি করার জন্য মা লেগে পড়েছে। এখানে মুগ ডাল হবে আজকে। প্রথমে ভেবেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, তারপরে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেলো, এমনি মুগ ডাল হবে। আর এদিকে পায়েসের জন্য চাল বের করে রেখেছি, যেটা ছাড়া বার্থডেতে ইনকমপ্লিট একদম। চিংড়ি ধোয়া হচ্ছে। আর এই দেখো, বার্থডে বয়কে জিজ্ঞেস করা হয়েছিল যে কি খাবে, তো আজকে বললো চিকেন খাবে না, তাই জন্য ওর পছন্দের মাছ নিয়ে চলে এসছে। এখানে ইলিশ আর এদিকে চিংড়ি। ইলিশ মাছ কাটতে বসেছে, তো মাছ কাটলে তো ব্লাডই বেরোবে। প্রথমবার মাছ কাটছে, যে মাছ ধুতেও যায় না। কাটো। রান্না বান্না কত দূর? এখানে মায়ের সমস্ত চলছে। এদিকে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে। এখানে পোস্ত বাটা, সর্ষে বাটা, এটা আজকে ইলিশ হবে, পাতুরি হবে, আর একটা সর্ষে ইলিশ হবে নর্মাল। এখানে ইলিশ মাছের তেলটা, চিংড়ি মাছের একটু দো পেঁয়াজা করবো। চলো, চিংড়ি মাছের নিজস্ব এত স্বাদ থাকে, মানে ওতে যাই কিছু তাও ভালো লাগবে। তো আজকে একদম পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু রসুন দিয়ে ভাজা ভাজা করবো। এদিকে এটার মধ্যে নুন, হলুদ চিংড়ি মাছটা দিয়ে দেবো। দেখো চিংড়ি মাছ আমার হয়ে গেছে। ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, জাস্ট সামান্য একটু। রেডি। ঝুড়ি আলু ভাজার জন্য এটা অনেকক্ষণ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে ছেঁকে নেবো। ঝুড়ি আলু ভাজা হচ্ছে।
এদিকে আলু চিপস হচ্ছে, আলু ভাজা, এদিকে করবো কালো জিরে দিয়ে করবো ওর জন্য পাতুরি, আর একটু করবো নর্মাল যে ইলিশটা হয় সর্ষে ইলিশ সেটা। টমেটোটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। সর্ষে, পোস্ত, হলুদ, ব্যাস এবার এটাকে ঢেকে দেবো। সর্ষে ইলিশ হতে হতে এখানে কলা পাতাগুলো একটুখানি আমি সেঁকে নিচ্ছি পাতুরির জন্য। এপিট ওপিট একটুখানি ভালো করে যাতে ফোল্ড করার সময় না ভেঙে না যায়। লাস্ট মোমেন্টে এত তাড়াহুড়ো হয়ে যায় না, মানে আমি ভেবেছিলাম যে ইলিশ পাতুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তখন আর মানে আমি ভিডিও করার কথাটা মাথায় ছিল না। তো যাই হোক, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ইলিশ পাতুরির রেসিপি শেয়ার করে দেবো। তো এখানে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ, তারপর উপর থেকে একটুখানি সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে এই পাতুরিটাকে মুড়ে দেবো। পাতুরি মোড়াটাই হচ্ছে সবথেকে ডিফিকাল্ট কাজ, তার এটা আমি পারি না। আমি পাপাকে বলি তুমি মুড়ে দাও। তো এখানে আমি চেষ্টা করছিলাম, প্রথমবার এটা আমার মনে হলো যে ঠিক করে মোড়াতে পারিনি, কিন্তু সেকেন্ড টাইম যখন ওটা মোড়ালাম তখন ওটা দেখলাম ঠিকঠাকভাবে হয়ে গেছিলো। তো যে কোনো কাজই আর কি প্রথমটা ঠিকভাবে না হলেও পরটা ঠিক হয়ে যায়। তো এখানে পাতুরিটা মোড়াচ্ছিলাম। পাতুরির এই যে মোড়ানোটা না, এটা আমার ভীষণ টাফ মনে হয়, এটা আমি ঠিকঠাক আদৌ মোড়াতে পারবো কিনা। আচ্ছা, ইলিশ মাছের কোন ডিশটা তোমাদের সব থেকে বেশি প্রিয় সেটা আমাকে কমেন্ট করো। যেমন ইলিশ পাতুরি, দই ইলিশ, ভাপা ইলিশ, সর্ষে ইলিশ, ইলিশ মাছের পোলাও, ইলিশ বিরিয়ানি, অনেক কিছু হয়। আজকে আমি ভেবেছিলাম একবার যে ইলিশ বিরিয়ানি বানাবো, তারপর তো বললামই যে যেহেতু দাদার বিরিয়ানির প্ল্যান আছে তাই ইলিশ বিরিয়ানিটাও ক্যান্সেল হয়ে গেল। তো যাই হোক, এখানে আজকে দু রকমের ইলিশ করছি, একটা হচ্ছে সর্ষে ইলিশ আর একটা হচ্ছে ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি নাকি ভেটকি মাছের পাতুরি, কোনটা তোমাদের বেশি পছন্দের? আমার তো পার্সোনালি ইলিশ মাছের পাতুরি ভীষণ প্রিয়। তো এখানে যাই হোক, আমার দুটো পাতুরি মোড়ানো হয়ে গেছে। চলো এবার তাড়াতাড়ি ওর জন্য আগে দুটো করে নিই, তারপর আমাদেরগুলো আবার বসাবো। আচ্ছা, এখানে আমি ফ্রাই প্যানের মধ্যে না তেল একটুখানি ব্রাশ করে দিয়েছি। এটা একটু গরম হলে না দুটো আগে দিয়ে দেখবো পুড়ে টুড়ে না যায় এই জন্য। আর এদিকে না ঝুড়ি আলু ভাজাও রেডি হয়ে গেছে। এদিকে ইলিশ মাছের তেলটা এখনো ভাজা বাকি। এদিকে আমার ইলিশ ভাজা দিই, এটাও হয়ে গেছে। প্রথমে দুটো দিয়ে দিই। এটাকে ঢেকে দিই। এতে লাঞ্চ থালি আমার সাজানো হয়ে গেছে কিছুটা এরকম দেখতে। চলো তোমাদের সাথে চট করে শেয়ার করে দিই আজকে মেনুতে কী আছে। প্রথমে আছে এখানে স্যালাড, তারপরে আছে পটল ভাজা, আলু ভাজা। আর এদিক থেকে শুরু করি। তো এখানে আছে মিষ্টি, আর দাদা এখনো খেতে বসেনি তাই এটা খুলিনি। এখানে আছে কাঁচা আমের দই। তো আর এদিকে আছে চিংড়ি দো পেঁয়াজা, এখানে আছে ইলিশ মাছের পাতুরি, এদিকে আছে চিকেন কষা, এখানে আছে সর্ষে ইলিশ, এদিকে মুগের ডাল, ঝুড়ি আলু ভাজা, এখানে আছে জন্মদিন যেটা ছাড়া ইনকমপ্লিট পায়েস, এদিকে আছে চাটনি, এখানে পাঁপড়। ব্যাস, এই হলো আজকের মেনু। বার্থডে বয়ের জন্য অপেক্ষা করে করে এই এসছে দেখো। বাড়ি
বাড়িতে না মানে কোনো যদি রান্নার প্রিপারেশন করার থাকে তাহলে ভীষণ দেরি হয়। যেমন আজকে না খেতে খেতে 4টে বেজে গেছিলো, কারণ দাদার জন্য ওয়েট করছিলাম, ও আসেনি, ও একটুখানি বাইরে বেরিয়েছিল, তো 4টে বেজে গেলো ওর আস্তে আস্তে। এত লেটে না মানে যেহেতু খাই না তো খিদেটাই মরে গেছিলো একদম। যাই হোক সব কিছু ভালোভাবে হয়ে গেছে, ওকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে, এখনও খাচ্ছে। আর আমি জাস্ট ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খেয়েছি, বাকি সব কিছু আমি রাতে খাবো বলেছি। আজকে একটু বেরোনোরও ছিল, সেই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেল, কারণ আর ভালো লাগছে না। চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। এটা মা পাপার তরফ থেকে ওর জন্য গিফট। এদিকে মায়ের ডিনারের জন্য বানানো হয়ে গেছে ডিম আলু কষা কষা, একদম লাল লাল করে। চলো ডিনারে আছে ডিম আলু কষা আর পায়েস। চলো তো এখন তাড়াতাড়ি ডিনার করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে। আই হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।